কোনো মহলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় বললেন মির্জা ফখরুল। ভোটারের বয়স 16, প্রার্থীর 23 বছর চায় জাতীয় নাগরিক কমিটি, রোববার দেওয়া হবে সুপারিশ। 10 মাসেই প্রয়োজনীয় সংস্কার সম্ভব, ঐক্যমত্য কমিশনকে বলল খেলাফত মজলিস। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছে আমি লুবনা রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। ঐক্যমত্য কমিশনের সুপারিশে ভবিষ্যতে অনির্বাচিতদের রাষ্ট্রীয় দায়িত্ব নিয়োগের প্রচেষ্টা রয়েছে বলে মনে করছেন বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনপ্রত্যাশা অনুযায়ী সংস্কার প্রস্তাবগুলোর সাংবিধানিক ও আইনি ভিত্তি দিতে দরকার নির্বাচিত সংসদ। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়নের যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখারও আহ্বান জানান তিনি। বিস্তারিত মাহিলা ইসলামের প্রতিবেদনে। ঐক্যমত্য কমিশনে রোববার দলের পক্ষ থেকে সুপারিশমালা দেবে বিএনপি। এ নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন। অংশ নেন দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলে এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, গণ ঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় জড়িত থাকার পাশাপাশি প্রশাসনকে ব্যবহার করার লক্ষণ ও প্রমাণ ক্রমে প্রকাশ পাচ্ছে, যা অগণতান্ত্রিক। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয় সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ঐক্যমত্য কমিশনের সুপারিশমালায় ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে। গঠন প্রক্রিয়া এবং কার্য পরিধি যেগুলো বর্ণনা করা হয়েছে তাতে সমস্ত স্তরে স্তরে দেখা যায় অনির্বাচিত বিভিন্ন ব্যক্তিরা এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষমতায়ন করার প্রস্তাব করা হয়েছে। তাতে করে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধিদের আর কোনো গুরুত্ব নেই। প্রায় সকল গুরুত্বপূর্ণ কার্যাবলী রাষ্ট্রের অনির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সম্পন্ন হবে, যদি এগুলা গৃহীত হয়। তবে কমিশনের সুপারিশের সাথে কয়েকটি বিশেষ রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া, যা নিয়ে জনমনে আশঙ্কা তৈরি হচ্ছে বলেও জানায় বিএনপি। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। রাজপথে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যাওয়া বিএনপি এবার পাল্টে ফেলছে তার সাংগঠনিক কাঠামো। নির্বাচনের কথা মাথায় রেখে তরুণদের প্রাধান্য দিয়ে পুনর্গঠিত হচ্ছে প্রায় 2.5 দশক ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলটি। রাজনৈতিক অপসংস্কৃতি পরিহার করে গণতান্ত্রিক ও জনগণের অংশগ্রহণমূলক ব্যবস্থা গড়ে তোলার প্রতি অঙ্গীকারের কথা মনে করিয়ে দিচ্ছেন দলের নেতারা। বিস্তারিত মাহিলা ইসলামের আরেকটি রিপোর্টে। স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার। 4.5 দশকেরও বেশি সময় আগে 1978 সালে জন্ম নেয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘ পথ চলাটা ধারাবাহিক উত্থান আর পতনের। প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলটির ভার তুলে নেন সহধর্মিণী বেগম খালেদা জিয়া। তারই নেতৃত্বে তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে দলটি। তবে 1/11 পরে রাষ্ট্রীয় ষড়যন্ত্রে দলের ভেতরে সৃষ্টি হয় নানা টানাপোড়েনের। লাখো নেতাকর্মীর কারাবরণ আর রাজপথে রক্ত দেওয়ার মধ্য দিয়ে কাটে প্রায় 1.5 দশক।
প্রায় অবরুদ্ধ থাকা সেই দল এখন রাজনীতি করতে পারছে বাধাহীন পরিবেশে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী ভাবনায় দল এবার জেগে উঠছে নতুন উদ্দীপনায়, নতুন পথ, নকশা আর তারুণ্য নির্ভর সাংগঠনিক কাঠামোয়। নবীনকে তো জায়গা আমাকে অবশ্যই করে দিতে হবে। আমিও যখন চলে যাব তখন আমার কথা এইভাবে হবে, আমার বয়োজ্যেষ্ঠ যারা নেতা তাদের কথা এইভাবে হবে, বলে তারাই শিখবেন, জানবেন। এই জন্য আমি মনে করি নবীনেরা আমার চেয়ে ভালো কাজ করতে পারে। দেশের পরিবর্তিত পরিস্থিতি আর নতুন বিশ্ব ব্যবস্থার চ্যালেঞ্জে তরুণরাই হবে এই দলের কাণ্ডারি। এমনটাই জানালেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির একটি সভা ডাকলে এর মধ্যে 90% হচ্ছে তরুণ, এবং বিএনপির কার্যক্রমের মধ্যে আপনি দেখেন আমাদের 31 দফা নিয়ে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে, সব তরুণরাই কথা বলছে। কিন্তু বিএনপির বিভিন্ন মেসেজ যখন আমরা দিই জনগণের কাছে, সেটা তরুণদের মাধ্যমেই দিই। প্রাতিষ্ঠানিকভাবে তরুণদের, যুবকদের নিয়ে বিএনপির একটা আলাদা চিন্তা আছে। শুধু প্রতিষ্ঠানগত সংস্কার নয়, সবার আগে সংস্কারের প্রয়োজন রাজনৈতিক সংস্কৃতির, এমন ভাবনার উপরেই গুরুত্ব দিলেন বিএনপির নেতারা। বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। আপনার মধ্যে ভিন্ন মত থাকবে, কিন্তু একে অপরের মতকে সম্মান জানাতে হবে। শেখ হাসিনার মতো একটা সংঘাতপূর্ণ সাংঘর্ষিক রাজনীতি যাতে বাংলাদেশ আর কোনোদিন ফিরে না আসে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আগামী নির্বাচনে ভোটারের বয়স 16 চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সেই সাথে প্রার্থীর বয়স 23 বছর চায় দলটি। বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার প্রস্তাবনা কমিটির সমন্বয়ক সারওয়ার তুষার। সে সময় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের পক্ষে নিজেদের অবস্থান আবারও তুলে ধরেন তিনি। বলেন, প্রয়োজনে একই সাথে গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন হতে পারে। রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনে নিজেদের সংস্কার প্রস্তাব জমা দেবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। গণপরিষদ নির্বাচন যদি নাও হয়, তাহলে সেক্ষেত্রে গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ এমন একটা আইনসভা যার গণপরিষদের ভূমিকাও থাকবে। তো সেই প্রস্তাবটা আমাদের বিবেচনার মধ্যে আছে। এই দুটো নিয়ে আমরা কথা বলবো আগামীকাল 23 মার্চ দুপুর 2টার সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের যে কার্যালয়, সংসদ ভবনের ব্লক 1-এ এমপি হোস্টেল, সেখানে আমরা তাদের কাছে আনুষ্ঠানিকভাবে আমাদের এই প্রতিনিধি দল তারা গিয়ে এটা জমা দেবে, এবং তারপর তাদের সাথে আমাদের কিছু আলোচনা হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্বাচনের আগেই সংস্কার চায় খেলাফত মজলিস। সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এই অবস্থানের কথা জানান দলটির মহাসচিব আহমদ আব্দুল কাদের। জাতীয় ঐক্যমত্য কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 140টিতে ঐক্যমত্য পোষণ করেছেন বলে জানান তিনি। 10টিতে ঐক্যমত্য হয়নি, আর 15টিতে আংশিকভাবে একমত বলে জানান তিনি। বলেন, প্রয়োজনীয় সংস্কার 10 মাস করা সম্ভব, এটা অধ্যাদেশ জারি করা উচিত। বিদ্যমান সংস্কার নির্বাচনের আগেই সম্ভব বলেও জানায় খেলাফত মজলিস। কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরের ভোগরাতে জায়ান্ট টেক্সটাইল কারখানার শ্রমিকরা প্রায় আধা ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ জানায়, কয়েকদিন আগে বিভিন্ন দাবি আদায়ে বাকবিতণ্ডতার জের ধরে শ্রমিকরা কারখানার 3 কর্মকর্তাকে মারধর করে। এ ঘটনায় আজ থেকে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। বিশৃঙ্খলা এড়াতে আশেপাশে 10টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। কমলগঞ্জে হিমাগার না থাকায় নষ্ট হচ্ছে টমেটো, দিনাজপুরে আলু সংরক্ষণে দীর্ঘ সিরিয়াল। আবার আমন্ত্রণ 21 সংবাদ। প্যালেস্টাইনে ইসরায়েলের গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে গাজায় দখলদার ইসরায়েলি দখলদার বাহিনী হামলা চালিয়েছে। হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে বক্তারা বলেন, বিশ্ব মানবতার এই দুর্দিনে সবাইকে নিপীড়িত প্যালেস্টাইনিদের পাশে দাঁড়াতে হবে। যুদ্ধবিরতি লঙ্ঘনের দায় নেতানিয়াহু
সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তারা। বলতে চাই, আসুন বিশ্বের নারী পুরুষরা আমরা একসাথে গাজার নারী শিশুদের জন্য আমরা একত্রবদ্ধ হয়ে প্রতিবাদ করব। আমরা ইসরায়েলি পণ্য বর্জন করব। তাদের সাথে আমাদের সমস্ত কূটনৈতিক সম্পর্ক, সমস্ত লেনাদেনা বন্ধ হবে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জাতিসংঘের হস্তক্ষেপ কার্যকর উদ্যোগ নিতে হবে। বান্দরবানের তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে 2 বাংলাদেশি আহত হয়েছে। শুক্রবার রাত 12টার দিকে আরাকান আর্মি সংলগ্ন তুমব্রু সীমান্তে এ ঘটনা ঘটে। তারা নাইক্ষংছড়ির ঘুমধুমের বাসিন্দা। স্থানীয়রা জানায়, সীমান্ত পিলার 34-35-এর মধ্যবর্তী স্থানের শূন্য লাইন থেকে পূর্ব দিকে আরাকান আর্মির সদস্যরা 7 থেকে 8 রাউন্ড গুলি চালায়। একজনের বাম পা ও অপরজনের পিঠে গুলি লাগে। তারা সীমান্তের চোরাচালানের সাথে জড়িত বলে জানা যায়। আহত একজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জে হিমাগার না থাকায় মাঠেই নষ্ট হচ্ছে টমেটো। দাম কম থাকায় চাষিরা টমেটো তুলে আগ্রহ হারাচ্ছেন। তারা বলছেন, এখন টমেটো বিক্রি করে যে টাকা পাওয়া যাচ্ছে তা উৎপাদন খরচের তুলনায় অনেক কম। এদিকে দিনাজপুরে আলু সংরক্ষণে হিমাগারের সিরিয়াল পেতে কৃষক ও ব্যবসায়ীরা দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী ও দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজার কমলগঞ্জে এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে। দাম নেমেছে তলানিতে। কেজি প্রতি পাইকারি বিক্রি হচ্ছে 6 থেকে 8 টাকা। এতে ক্ষেত থেকে টমেটো সংগ্রহ ও আড়তে পৌঁছানোর পরিবহন খরচ না ওঠায় মাঠেই নষ্ট হচ্ছে ফসল। অথচ কদিন আগেই গাছের টাটকা টমেটো দেখে প্রাণ জুড়িয়েছিল চাষিদের। আশা করেছিল ভালো ফলনের সচ্ছলতা আসবে, কিন্তু সেই টমেটো এখন জমি থেকে তুলতে আগ্রহ নেই চাষিদের। সিলেট বিভাগের কমলগঞ্জে টমেটোর ফলন হয় সবচেয়ে বেশি, যার বেশিরভাগই চাষ করেন মণিপুরী অধিবাসীরা। এই টমেটোর স্বাদ ও আকার ভালো হওয়ায় জনপ্রিয়তাও বেশ, তাই চাষির সংখ্যা বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদনও। কিন্তু কমলগঞ্জে নেই সবজি সংরক্ষণের হিমাগার। তা যদি ঠান্ডা মিল থাকতো তাহলে ওই ঠান্ডা মিলে রেখে কৃষকেরা লাভবান হতো। হিমাগার না থাকার কারণে আমরা প্রচুর মাল নষ্ট হয়। দীর্ঘদিন হিমাগার স্থাপনের দাবি জানালেও নেই কোনো উদ্যোগ। তবে কৃষি বিভাগ বলছে, শিগগিরই সবজি হিমাগার স্থাপনে উদ্যোগ নেওয়া হবে। তো আমরা এই বিষয়গুলি প্রস্তাব আকারে উদ্যোতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি, যেন অতি দ্রুত সম্ভব এখানে একটা কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়। জেলায় এবার উৎপাদনের লক্ষ্যমাত্রার চেয়ে 4 লাখ টন বেশি টমেটো উৎপাদন হয়েছে। এদিকে দিনাজপুরে হিমাগারে আলু সংরক্ষণে সিরিয়াল পেতে কৃষক ও ব্যবসায়ীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। রাস্তার ধারে আলু বোঝাই শত শত ট্রাক্টরে দিনরাত অপেক্ষা করছেন তারা। গত কয়েক বছর দাম পাওয়ায় জেলায় এবার আলুর আবাদ যেমন বেশি হয়েছে, তেমনি ফলনও ভালো। কিন্তু হিমাগারের সংখ্যা মাত্র 14টি। গাড়িতে করে আলু নিয়ে আসছি, প্রায় 3 দিন হচ্ছে। আমার বস্তা এখনো একটা ঢুকে নেই। কৃষকরা একটা টেনশনের মধ্যে আছে। রোজায় শ্রমিক সংকটের পাশাপাশি ব্যবসায়ী ও কৃষক একই সাথে আসায় সমস্যার সৃষ্টি হচ্ছে বলে জানায় হিমাগার কর্তৃপক্ষ। উৎপাদনের তুলনায় কোলেস্ট্রল তো আর বেশি হয়নি, সবাই একসঙ্গে আসার কারণে মূলত এই চাপটা। জেলায় এবার আলু উৎপাদন হয়েছে প্রায় 12 লাখ টন, কিন্তু হিমাগারের সংরক্ষণের ক্ষমতা মাত্র 1,27,000 টন। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রং বেরঙের সুই সুতায় নকশি কাঁথা, বেড কভার, শাড়ি, ফতুয়া ও পাঞ্জাবির বুকে ফুটিয়ে তোলা হচ্ছে নানা ধরনের নকশা। জামালপুরে হস্তশিল্পের পণ্য তৈরিতে এভাবেই ব্যস্ত সময় কাটছে সূচি শিল্পীদের। বাজার ধরে রাখতে ন্যূনতম ডিজাইন এবং নিত্য নতুন পণ্য তৈরি করছেন উদ্যোক্তারা। জামালপুর থেকে রাজু আহমেদ ফুয়াদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জামালপুরের হস্তশিল্প পল্লীতে ঈদকে ঘিরে নিত্য নতুন ডিজাইনের নকশি সূচিপণ্য তৈরিতে ব্যস্ত সময় পার করছেন উদ্যোক্তারা। রং বেরঙের সুই সুতায় ফুটিয়ে তোলা হচ্ছে এসব কাজ। রশকি খাতা করি, শাড়ি করি, পাঞ্জাবি করি। আমরা 20 বছর ধরে সেলাইয়ের কাজ করি। সেলাই করে সংসার মোটামুটি ভালো চলে। হস্তশিল্প পল্লীর পণ্যগুলো শোভা পাচ্ছে বিভিন্ন বিপণী বিতানে। ঈদে নিজেদের পছন্দের পোশাকটি কিনতে দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা।
প্রত্যেক বছরই আমরা হস্তশিল্পের ড্রেস কিনি। পাঞ্জাবি এবং 3 পিস কেনার জন্য আমরা ইয়েতে আসছি। ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, মেয়েদের 3 পিস, 2 যে পরিমাণে মাল তৈরি করেছি সেই পরিমাণে আমরা বিক্রেতা পাচ্ছি না। ঈদ, পহেলা বৈশাখ এবং গরমের বিষয়টি মাথায় রেখে এবার তৈরি হচ্ছে নান্দনিক ডিজাইনের পণ্য। আমরা চাচ্ছি যে গ্রাহকদের চাহিদা মাফিক এবং সময়োপযোগী ডিজাইনগুলো করার জন্য, এবং আমরা করেছি। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও কদর বেড়েছে জামালপুরের হস্তশিল্পের। আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে এই পণ্যগুলো সংগ্রহ করে, এবং এবার যে ঈদ উপলক্ষে অন্যান্য বছরের তুলনায় একটু কম হয়েছে। ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে এরই মধ্যে স্বীকৃতি পেয়েছে জামালপুরের নকশি কাঁথা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, এর সাথে শেষ করছি দুপুরের 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোনো মহলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, বললেন মির্জা ফখরুল। ভোটারের বয়স 16, প্রার্থীর 23 বছর চায় জাতীয় নাগরিক কমিটি, রোববার দেওয়া হবে সুপারিশ। 10 মাসেই প্রয়োজনীয় সংস্কার সম্ভব, ঐক্যমত্য কমিশনকে বলল খেলাফত মজলিস।